নাইট্রিক অ্যাসিড পয়জনিং নিয়ে আমরা আলোচনা করব। শুরুতেই আমাদের প্রপার্টিজ জানতে হবে। পিওর বা কনসেন্ট্রেটেড যে নাইট্রিক অ্যাসিড সেটা ক্লিয়ার থাকে, কালারলেস থাকে, হেভি লিকুইড হয় এবং অয়েলি হয়, যেগুলো সালফিউরিক অ্যাসিডের সাথে মিলে গেছে। বাট এটা কিন্তু ফিউমিং লিকুইড, অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা দেখব যে আমরা যদি রেখে দিই অ্যাসিডটা, এখান থেকে কিন্তু কিছু ফগি জিনিসপাতি বের হচ্ছে, উড়ে যাচ্ছে বা এক্সপ্লোসিভ টাইপের। হ্যাঁ, আর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমরা জানছিলাম যে সালফিউরিক অ্যাসিড কিন্তু অর্ডারলেস, বাট এখানে একটা পিকুলিয়ার বা অদ্ভুত পাঞ্জেন্ট বা কটু গন্ধযুক্ত, বা আমরা বলতে পারি যে কিছুটা ঝাল টাইপের চকিং অর্ডার। এখানে চকিং বানান ভুল আছে, CHOK হবে, এলটা হবে না। চকিং অর্ডার থাকে। চকিং মানে হচ্ছে মনে হচ্ছে যে মানে এয়ারওয়ে অবস্ট্রাক্ট করে দিচ্ছে, এরকম একটা বিষয় এটা যখন নেওয়া হচ্ছে, মানে এই পয়জনটা যখন যাচ্ছে, ইনজেকশন হচ্ছে, মানে বিষয়টা কাইন্ড অফ এরকম। আর বার্নিং ইনটেস্ট, এটা ঠিক আছে, মানে জ্বালা পোড়া টাইপের। আচ্ছা, নাইট্রিক অ্যাসিডের কিন্তু দুইটা নাম আছে, আদার দুইটা নাম, একটা হচ্ছে অ্যাকোয়া ফর্টিস আর একটা হচ্ছে রেড স্পিরিট অফ নাইটার। তো অ্যাকোয়া ফর্টিস বলা হয় কারণ অ্যাকোয়া মানে ওয়াটার আর ফর্টিস মানে স্ট্রং, তো মানে দাঁড়াইলে স্ট্রং ওয়াটার। মানে বিষয়টা এরকম যে দেখা যায় যে আমরা এটাকে ওয়াটারের সাথে কম্পেয়ার করতে পারি। এটার যে দেখতে এটা ওয়াটারি বা ওয়াটারের মতো, এবং এটার যে ভিসকোসিটি, এই ভিসকোসিটিটা কিন্তু দেখা যায় ওয়াটারের মতোই, এজন্য এটাকে আমরা বলি একটা স্ট্রং ওয়াটার। হ্যাঁ, আর পাশাপাশি এটা রেড স্পিরিট অফ নাইটার বলা হয় কারণ নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে এটা কিন্তু মানে রিয়াকশন করে একটা রেড ভ্যাপার ক্রিয়েট করে, এবং এই জন্য এটাকে রেড স্পিরিট অফ নাইটারও বলা হয়। এখন এটার কমার্শিয়াল ইউজ কি নাইট্রিক অ্যাসিডের? এটা সাধারণত গোল্ডস্মিথ মানে যারা গোল্ড বা অন্যান্য ভ্যালুয়েবল মেটাল নিয়ে কাজ করে, সাধারণত গোল্ড এবং আদার মেটাল এগুলাকে সেপারেশন করতে কিন্তু এই গোল্ডস্মিথ যারা, এই ওয়ার্কার যারা, এরা কিন্তু এই নাইট্রিক অ্যাসিডকে ইউজ করে। পাশাপাশি এটা এক্সপ্লোসিভ হিসেবে ইউজ হয় যদি এটা একটা ফিউমিং ক্যাপাসিটি থাকে, যেমন গান কটন, নাইট্রোসেলুলোজ, নাইট্রোগ্লিসারিন এই হিসেবে। এবং এটা কিন্তু একটা পাওয়ারফুল অক্সিডাইজিং এজেন্ট, এবং এটা সব মেটালকে ডিজলভ করতে পারে গোল্ড প্লাটিনাম বাদে। হ্যাঁ, সো এভাবেই কিন্তু বেসিক্যালি ওয়ার্কাররা ডিফারেন্সিয়েট করতে তাদের জন্য সহজ হয়। সেই জন্য যারা গোল্ড বিজনেস রিলেটেড ওয়ার্কার আছে তারা কিন্তু এই নাইট্রিক অ্যাসিড পয়জনিং এর শিকার বেশি হয়। এখন আমাদের জানতে হবে সাইন সিমটমস। তো সাইন সিমটমসের মধ্যে আমরা সালফিউরিক অ্যাসিডের যে সাইন সিমটমসগুলো জানছিলাম অলমোস্ট সবই সেম, বা ডিফারেন্সের জায়গাটা হচ্ছে যে সালফিউরিক অ্যাসিড যখন স্কিন বা মিউকাস মেমব্রেনের কন্ট্যাক্টে আসতো তখন সেটা কিন্তু কার্বনাস পার্টিকেল ফর্মেশন হওয়ার কারণে কালারটা বা স্টেইনটা কিন্তু ব্ল্যাক বা ব্রাউন টাইপের হইতো। কিন্তু নাইট্রিক অ্যাসিডে কালারটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইয়েলো। কেন ইয়েলো পাওয়া যায়? কারণ জ্যান্থোপোয়েটিক রিয়াকশন এর জন্য, কারণ এখানে পিক্রিক অ্যাসিড ফর্মেশন হয়, এটা নিয়ে আমরা এখনই জানবো। সো যখন স্কিনের কন্ট্যাক্টে আসে তখন এই পিক্রিক অ্যাসিড ফর্মেশন হয় এবং একটা ইয়েলোস কালারেশন হয়। সেই যে কালারের ডিফারেন্সটা, এই কালারের ডিফারেন্সের কারণটাই হচ্ছে মেইন ডিফারেন্স, বাট তা বাদে বাকি যে ফিচার্সগুলো সেগুলো কিন্তু অলমোস্ট সেম। সো জ্যান্থোপ্রোটিক যে রিয়াকশন, এটা বলতে কি বোঝায় যে এটা একটা লোকাল রিয়াকশন যেটাতে ইয়েলোস ডিসকালারেশন অফ দ্য টিস্যুস হয়। কেন? কারণ কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড যদি স্কিনের বা মিউকাস মেমব্রেনের সংস্পর্শে আসে, সাধারণত যে ফিঙ্গার্সগুলো দিয়ে যখন টাচ করা হয় তখন ফিঙ্গার্সে এই কালারেশনটা ঘটে বেশি, বা এখানে বেশি এফেক্টটা দেখা যায়। সো এটাই আর কি। ফ্লোর অফ ইরোডেড এরিয়া রেডিশ হয়ে যাবে, হেমোরেজিক, সামটাইমস আলসারেটেড, বার্নিং পেইন হবে থ্রটে। তারপরে এটার পাশাপাশি এপিগেস্ট্রিয়াম, যখন এটা এপিগেস্ট্রিক রিজনে যাচ্ছে পেইন হবে, হোল অ্যাবডোমেনে পেইন হইতে পারে। টিথের ক্ষেত্রে আরেকটা ডিফারেন্স, সেটা হচ্ছে টিথ কিন্তু আমরা জানছিলাম সালফিউরিক অ্যাসিড হচ্ছে চকি হোয়াইট হয়, বাট এখানে কিন্তু ইয়েলোইশ হয়ে যাবে। এবং বাট সালফিউরিক অ্যাসিডে বিএটেলও হয়েছিল, ভঙ্গুর হয়েছিল, এখানে ভঙ্গুর হবে না, জাস্ট ইয়েলোইশ কালার হবে। এবং ডিফিকাল্টি ইন স্পিচ হবে, রেসপিরেশন, সোয়ালোয়িং সব জায়গায় ডিফিকাল্টি হবে, ভমিট প্রেজেন্ট থাকবে, এবং ভমিটাস এখানেও অ্যাসিডিক হবে, এবং অল্টার্ড ব্লাড মিক্স থাকবে, মিউকাস মিক্স থাকবে, এবং ইউরিনেশনও এখানে সাপ্রেসড হবে বা ইউরিনেশনের ঝামেলা হবে, করতে প্রবলেম হবে, কালার অফ ইউরিন ব্রাউন হয়ে যাবে, শক হইতে পারে। আচ্ছা, সো ট্রিটমেন্ট কি দিব? সেম, আমরা সালফিউরিক অ্যাসিডে যে ট্রিটমেন্ট দিচ্ছি এখানেও সেম ট্রিটমেন্ট দিব। গ্যাস্ট্রিক লাভাস কন্ট্রাইন্ডিকেটেড, গ্যাস্ট্রিক লাভাস আর ইমেটিক্স আমরা দিব না, এবং ওরালিও কিছু দিব না, ফুড আর ড্রিঙ্ক কিছুই দিব না। আর যদি সার্কুলেটরি শক হয় তাহলে আমরা আইভি চ্যানেল ওপেন করব, ম্যানেজমেন্ট করব অ্যাকর্ডিংলি, এবং অ্যাসফিক্সিয়া হইলে ট্রাকিওস্টমি করব। পাশাপাশি উইক অ্যালকালি দ্বারা, এখানে কিন্তু আমরা অবশ্যই স্ট্রং অ্যালকালি ইউজ করতে পারবো না, উইক অ্যালকালি দ্বারা আমরা হচ্ছে অ্যাসিডটাকে নিউট্রালাইজ করার ট্রাই করবো, যেমন বাফার ম্যাগনেসিয়াম অক্সাইড বা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা।
আর ইরিগেশন উইথ ওয়াটার করব, যেখানে মেইনলি এই অ্যাসিডটা লাগবে, বা উইক অ্যালকালির পেস্ট দ্বারা আমরা এক্সটার্নাল সারফেস অফ দ্য স্কিনে করতে পারি, যেখানে অ্যাসিডটা লাগবে। আর সিম্পটোমেটিক ম্যানেজমেন্টের মধ্যে যেমন স্টেরয়েড অর্থাৎ প্রেডনিসোলন দিতে পারি, স্ট্রাকচার অফ ইসোফেগাস এটাকে কন্ট্রোল করতে বা শক ম্যানেজমেন্ট করতে আমরা প্রেডনিসোলন দিতে পারি, স্টেরয়েড। আর পেইন কিলার ফর এলিভিয়েশন অফ পেইন কমাতে, এবং অ্যান্টিবায়োটিক হচ্ছে সেকেন্ডারি ইনফেকশনকে প্রিভেন্ট করতে। সিম্পটোমেটিক ম্যানেজমেন্ট আরও যা যা আছে বা নিউট্রিশনাল ডাইট আমার কিন্তু প্রোভাইড করতে হবে। এবং যেহেতু আমি ওরালি দিচ্ছি না, আমি আইভি চ্যানেলে বা আইভি রুটে হচ্ছে আমি এটা নিউট্রিশিয়াস যে ডাইট সেটা আমি মেনটেন করব। এবং কজ অফ ডেথ কী হয়, যদি ইনহ্যালেশনের মাধ্যমে ওই যে ফিউমটা থাকে, এটা যেহেতু ফিউমিং, সো ইনহ্যালেশন প্রয়োজনের একটা ভালো চান্স থাকে। এই জন্য যদি সেটা হয় তাহলে কিন্তু ল্যারিংস, ট্রাকিয়া, ব্রঙ্কাস এগুলাতে কী হবে, এগুলোতে যখন এগুলো যাবে তখন সেটা কনজেশন, ইডিমা, চকিং, সাফোকেশন এগুলোর মাধ্যমে পার্সনটা মারা যাইতে পারে। আর যদি ইনজেকশন করে বা ওরালি নেয়, ওরালি যদি যায় তাহলে সেটা কিন্তু শক, পারফোরেশন, টক্সিমিয়া, কেমিক্যাল পেরিটোনিটিস সেগুলোর মাধ্যমে মারা যেতে পারে। সো আমরা দুইভাবে ভাগ করে বলতে পারি। মেডিকেল লিগ্যাল ইম্পর্টেন্স হচ্ছে যে এটা সাধারণত অ্যাক্সিডেন্টাল পয়জন, বা আমরা সুইসাইডের ক্ষেত্রে এটা বলতে পারি যে ইউজ করতে পারে মানুষ, বাট হোমিসাইড দিয়ে কিন্তু রিয়ারলি মানুষ এটাতে মারা যায়। আর পোস্টমর্টেম ফাইন্ডিংসের মধ্যে সেম অ্যাজ সালফিউরিক অ্যাসিড, যেমন এক্সটার্নালি হচ্ছে corrosion of the skin with yellowish discoloration due to xanthoprotic reaction, এবং internal findings হচ্ছে similar changes are noticed externally like mucous membrane of mouth, tongue, esophagus, এগুলা যেমন আমাদের সালফিউরিক অ্যাসিডে হয়েছিল, যে এই জায়গায় হচ্ছে আলসারেশন থাকবে, বাট ওই কালারেশনটা কিন্তু ডিফারেন্স থাকবে, যেখানে ইয়েলোইশ কালারেশন থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে স্টোমাকে কী হবে, স্টোমাকে হচ্ছে করোশন এখানে একটু লেস সিভিয়ার হবে, স্টোমাক ওয়াল সোলেন থাকবে, সফট থাকবে, এখানে ছাল উঠে যাবে বা ডিসকোয়ামেশন থাকবে, হেমোরেজ, আলসারেশন এগুলো থাকবে, পারফোরেশন অতটা বেশি হয় না। অর্থাৎ সালফিউরিক অ্যাসিডে যেমন পারফোরেশন হয়েছিল, এখানে অতটা বেশি পারফোরেশন হয় না, এবং স্টোমাক ব্রাউনিশ ফ্লুইড কন্টেন্ট করে, কারণ ব্লাড হচ্ছে ব্রাউনিশ ফ্লুইডে কনভার্ট হয়ে যায়। আর জ্যান্থোপ্রোটেইক রিয়াকশন হচ্ছে স্টোমাকের মধ্যে অতটা প্রমিনেন্ট না, কারণ অল্টার্ড ব্লাড যেটা যেহেতু ডার্ক ব্রাউন থাকে অ্যাসিড হেমাটিন কনভার্ট হওয়ার কারণে, এই জন্য হচ্ছে মিউকাস মেমব্রেনটা হচ্ছে ডিসকালারেশন হয়ে যায়, ফলে এখানে জ্যান্থোপ্রোটেইক রিয়াকশনটা অত মাস বোঝা যায় না। ইন্টেস্টাইনে আপার পার্ট অফ দ্য স্মল ইন্টেস্টাইন ইরিটেশনের সাইন দেখা যায়, লাঙে দেখা যায় যে এক্সট্রিম কনজেশন, অ্যাকিউট ইনফ্লামেশন, কনজেশন, ইডিমা অফ দ্য লাং, এবং আদার অর্গানগুলো কনজেস্টেড থাকবে অ্যাজ ইউজুয়াল।